সুপ্রিয় দর্শক মন্ডলী, স্বাগত জানাচ্ছি ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে। দর্শক মন্ডলী, আমাদের আজকের অতিথি ব্রিগেডিয়ার জেনারেল অশরত এম সাখাওয়াত হোসেন। সাখাওয়াত ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি অনেকদিন পরে আবার। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে বিমান বিচারের প্রভাব ফেলতে পারে এমন সুবিধা নেওয়া যাবে না, আর ষোড়শ সংশোধনী যতবার আদালতে বাতিল হবে ততবার সংসদে পাশ হবে। মানবজমিন রাজনীতিতে আরো একটি কমেডি শো। চরম অব্যবস্থাপনায় দুর্ভোগে হজ যাত্রীরা। আমাদের সময় আওয়ামী লীগের পদবাণিজ্য সব ঋণ খেলাপকে নজরে আনা হচ্ছে। সকালের খবর, 19 হজ ফ্লাইট বাতিলে উৎকণ্ঠায় যাত্রীরা। সৌদি যুক্তরাষ্ট্রের প্রবাসী আয় কমেছে সবচেয়ে বেশি। জায়জায় দিন, আদালতে যতবার বাতিল হবে সংসদ ততবারই পাশ করবে। অর্থমন্ত্রী, শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক তলানিতে। মানব কণ্ঠ, নির্বাচনের দিকেই পুরো মনোযোগ বিএনপির। যে নদী এখন দূষণের পথে, বুড়িগঙ্গার পথে। ইনকিলাব রাজনীতি তোলপাড়। সংবিধান সংশোধনীর পূর্ণাঙ্গ রায় ব্যর্থতা দায় নিয়ে বিএনপি নেতাদের পদত্যাগ করা উচিত, ওবায়দুল কাদের। ভোরের কাগজ, তুফান চক্রকে বাঁচাতে তৎপর প্রভাবশালীরা। পুলিশ এলাকাবাসীর সংঘর্ষ, আগুন, টিয়ার সেল নিক্ষেপ। দিনকাল আওয়ামী তুফানরা বেপরোয়া। ভিসা জটিলতায় 40,000 যাত্রীর হজে যাওয়া অনিশ্চিত, দুর্ভোগ। দৈনিক সংগ্রাম, আবহাওয়ার অস্বাভাবিক আচরণ, জীবনযাপনের সকলটপালট। বেসরকারি ব্যাংকগুলো চাপে পিছু হটল কেন্দ্র। করতুয়া তিস্তায় আবার পানি বেড়েছে, 2 কিলোমিটার বাদে ভাঙ্গন। ষোড়শ সংশোধনী যতবার বাতিল ততবার পাশ। ইন্ডিপেন্ডেন্ট অল হাই আপস রিট। নিউ নেশন, বাংলাদেশ আরএমজি সেক্টর নো মোর রিস্কি। দি এশিয়ান এইজ, আওয়ামী লীগ বিএনপি অপোজ ব্যাক টু নো ভোট। ঢাকা ট্রিবিউন, হাউ গভর্নমেন্টস এন্টার দি কান্ট্রিজ ইউজিং কোরিয়ার সার্ভিসেস। আজকে যে খবর, খুব বেশি খবর নেই, তবে মাননীয় অর্থমন্ত্রী যেটা বলছেন যে ষোড়শ সংশোধনী যতবার আদালতে বাতিল হবে ততবারই সংসদে পাশ হবে। আপনার এইটাকে কিভাবে দেখছেন? প্রথমত, যেহেতু এটা একটা জটিল লিগ্যাল বিষয় সাবজেক্ট, বাট যে রায়টা দিয়েছে 799 পৃষ্ঠার রায়, আমার দৃষ্টিমতে আমরা এতদিন আমাদের উচ্চ আদালত থেকে এই ধরনের অবজারভেশন, এই ধরনের রায়, বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, ইনস্টিটিউশনগুলোর অবস্থা, যেগুলো আমরা ইন্ডিভিজুয়ালি হয়তো বলেছি, কথা বলেছি, লেখালেখির মধ্যে আসছে, কিন্তু একটা লিগ্যাল ডকুমেন্টে আসছে। কাজে এই লিগ্যাল ডকুমেন্টটা কিন্তু এখন ইট ইজ টু বি কোর্টেড। সেটা মানে বিশ্বের যত কোর্ট আছে সেগুলো কোর্ট হবে। যেরকম আমরা ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের কতগুলো রায় বা তারও আগের রায়গুলো ডিএলআর এর মধ্যে এবং অন্যান্য জায়গায় কোর্ট করি, তো এটা কিন্তু কোর্টেড হবে। এবং যতটুকু পত্রিকা পড়েছে, মানে বিষয় তো পড়তে আসছে, যে কথাগুলো বলেছে, কথাগুলো কোনো নতুন বিষয় নয়। মানে এমন না যে উনি কোনো নতুন সংযোজন করলেন। ফ্যাক্ট যে আমাদের দেশের পলিটিক্যাল একটা দ্বন্দ্ব আছে, পলিটিক্যাল কালচারের সমস্যা আছে, তারপরে আপনার যেভাবে সংসদ চলার কথা সেভাবে চলার সমস্যা আছে, পলিটিক্যাল পার্টির ইন্টারনাল ডেমোক্রেসির সমস্যা আছে, গুড গভর্নেন্সের সমস্যা আছে। এটা তো ধরেন আজকের নতুন বিষয় নাই। সব পলিটিক্যাল পার্টি যারা যে ডেমোক্রেটিক প্রসেসে যেটা চলার কথা সেখানে সমস্যা আছে। তো দিস আর ফ্যাক্ট। এটা তো মানে আপনি যাকে জিজ্ঞেস করবেন সে বলবে। তো ফ্যাক্টটা একটা স্ট্রাকচারের মধ্যে হাইয়েস্ট কোর্ট, 5 জন বিচারপতি, চিফ জাস্টিস, এটা ডকুমেন্টেড অ্যান্ড সাইন্ড। সেখানে ইলেকশন কমিশনের কথা বলা আছে। ইলেকশন কমিশন কেন একটা ইনস্টিটিউশন হয়ে উঠতে পারে নাই, এটা তো আমিও বলি, আমার যে গবেষণা পত্রের ভিতরে তাই বেরিয়ে আসছে, কেন হয়ে উঠতে পারে নাই। এখন এটা হচ্ছে ইন দ্য কনটেক্সট অফ 16th অ্যামেন্ডমেন্ট, যে বিচারপতিদের অভিশংসনটা কোর্টের মধ্যে থাকবে না বিচারপতিদের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে থাকবে না এটা সংসদে যাবে। ইটস হাইলি পলিটিক্যাল কথাবার্তা, ডেফিনেটলি। কারণ সংসদ সব জায়গায়, অনেক দেশে এটাই আছে সংসদে, কিন্তু সেই ধরনের সংসদ কার্যকর, সংসদের ইলেকশন ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে কোনো বিতর্ক থাকে না। তো আমি মনে করি যে বাংলাদেশে
যেটাই হোক পরবর্তীতে কি হবে সেটা পরের কথা, কিন্তু এই যে একটা লিগ্যাল ডকুমেন্ট রয়ে গেল, এটা কিন্তু একটা বড় বিষয়। এটা নিয়ে গবেষণা করা, এটা নিয়ে কথা বলা, এবং এটা একটা ইন্টারন্যাশনাল পরিমণ্ডলে কিন্তু চলে গেছে। অ্যান্ড দিস ইজ, এটা হলো প্রায় এখন টু বি কোটেড অ্যাজ প্রাইমারি সোর্স, ডকুমেন্টেড। এখন অর্থমন্ত্রী বলেছেন যে যতবার বাতিল হবে ততবার সংসদে পাস নিয়ে যাব, নিতেই পারেন, এটা তো সংসদ, তারা বারবার নিতেই পারেন। কিন্তু এটাতে এই বক্তব্যে যেটা দেখা গেছে, যেটা সাধারণ মানুষ মনে করবে, যে বিচার ব্যবস্থার যে ব্যবস্থাপনার উপরে এক ধরনের কড়া হুঁশিয়ারি, তুমি এটা করবো, আমি আবার যাব, আবার করবো, আবার, মানে এক ধরনের অনাস্থা আর কি, একটা অনাস্থা। এখন এই প্রসঙ্গে যদি আমি টানি, পাকিস্তানে যে ঘটনাগুলো ঘটছে এখনো শেষ হয়নি। আপনার সিটিং প্রধানমন্ত্রীকে কোর্টের আদেশে কিন্তু সে রিজাইন করতে বাধ্য হয়েছে, রিজাইন করতে। তারপরে তার ভাইকে ইলেকশন কমিশন বলছে যে আপনি আপনার যে বাই ইলেকশনে আপনি ক্যাম্পেইন করতে পারবেন না এজ এ চিফ মিনিস্টার। যদিও সেটা কিছুটা ব্যাখ্যার বিষয় আছে, কিন্তু বলা হয়েছে ইমরান খান ডকে আসতেছে, ইমরান খানকে নিয়েও নানান ধরনের সমস্যা হচ্ছে। তো আপনি মানে ইনস্টিটিউশন একটা আছে, সেই ইনস্টিটিউশনে এটা করার পরে প্রধানমন্ত্রী চলে গেল। এখন এটাকে আমরা অনেকভাবে ব্যাখ্যা করতে পারি যে আর্মি করেছে, নাকি করেছে, নাকি পিছন থেকে করেছে, বাট দ্য ফ্যাক্ট রিমেইনস দ্যাট ইজ কোর্ট প্রিভেলস। তার আগে আমরা দেখেছি আপনার ইসের সময়, পারভেজ মোশাররফের সময় চিফ জাস্টিস পারভেজ মোশাররফকে হিলেই দিল পরে। এখন আমাদের দেশে সামহাও অনেক ভালো ভালো জাজরা আসছেন, অনেক ভালো ভালো জাজমেন্ট হয়েছে, কিন্তু এইরকম ভিভিড পলিটিক্যাল বিষয়ে যে ফ্যাক্টসগুলো তুলে ধরেছে, এখন সেটা নিয়ে আমাদের রাজনীতিবিদদের ক্ষোভ থাকতেই পারে, এবং তারা হয়তো এগুলো বলতেই পারেন যতবার আসবে ততবার নেব, কিন্তু কার্যকরভাবে ওনারা যখন আবার সংসদে ওটা উঠাবেন, এখন যেটা হলো যে পাবলিক এক্সপোজারে কি হবে, পাবলিক পারসেপশনে কি আছে, জনগণ কি মনে করে যে না এটাই দরকার ছিল, বা না চিফ জাস্টিস যা বলছে না ঠিক নয়, দরকার ছিল এটা। এখন আমাদের রাজনীতিতে যেই ধরনের অস্থিরতা আছে, যেই ধরনের কনফ্রন্টেশন আছে, যেই ধরনের সমস্যাগুলো আছে, সেগুলোর কারণে কিন্তু এগুলো হচ্ছে। আমাদের রাজনীতি যদি সেরকম না থাকতো, ওয়েল রিপ্রেজেন্টেড পার্লামেন্ট, তো পার্লামেন্ট একটা স্ট্রং অপোজিশন উইথ অল দিস যেভাবে হওয়ার কথা, সেটা থাকলে হয়তো এই কথাগুলো হয়তো আসতো না। তো কাজে আমি জানি না আমাদের রাজনীতিবিদরা এটাকে যদি মানে ইগো কথাবার্তা, কিন্তু ওরকম ওনার কথা এরকম মনে হচ্ছে, তাহলে এটা একটা টাসল থেকে যাবে। জাস্টিস সিনহা চলে গেল, কিন্তু এটা ডকুমেন্টেড থাকবে, এবং বাকি যারা আসবেন তারা কি এটাকে উল্টাতে নাকি উল্টাতে পারবেন কিনা, করবেন কিনা, সেটা তাদের উপরে নির্ভর করবে। সো এক ধরনের আমি বলবো যে আমাদের রাজনৈতিক অ্যাক্রস দ্য বোর্ড, শুধু আওয়ামী লীগ না, বিএনপি অন্যরাও একটা এই বিষয়টা নিয়ে একটু অস্বস্তির মধ্যে আছে। কাজেই এই ধরনের স্টেটমেন্টে আমি খুব আশ্চর্য হলাম না। হতেও পারে যে হয়তো আগামী পার্লামেন্টে এটা নিয়ে আবার উত্থাপিত হতে পারে, কিন্তু আমার মনে হয় এটা অন্য ধরনের একটা নেগেটিভ, আরেকটা নজির তৈরি হবে, এবং সেটা খুব ভালো নজির। এই সময় যখন সামনে সরকারকে একটা ইলেকশন ফেস করতে হবে, কেমন হবে আমি বলতে পারবো না। ঠিক। ওদিকে আপনি তো জানেন যে 31শে জুলাই নির্বাচন কমিশনের তরফে একটা সংলাপ হয়ে গেল, যেখানে নাগরিক সমাজের প্রতিনিধিরা তাদের বক্তব্য রেখেছেন, আরো পর্যায়ক্রমে আরো হবে। আপনি এই সংলাপটাকে কিভাবে দেখলেন? না, আমি তো কয়েকদিন বলে আসছি, সংলাপটাকে আমি খুব পজিটিভ ভাবে দেখি। তার কারণ হচ্ছে একটা ধারাবাহিকতা কিন্তু ব্রেক হয়ে গেছিল। এই যে চিফ জাস্টিস যে ইলেকশন কমিশনের উপরে একটা অনেকটা বোধহয়, আমি ঠিক জানি না কতখানি উনি লিখেছেন, বাট সারাংশ যেটা দেখলাম, ইনস্টিটিউশন হিসাবে গড়ে ওঠে নাই। সেটা একদিকে যেমন আমাদের রাজনৈতিক পরিস্থিতির জন্য, দ্বিতীয়ত হচ্ছে একটা ইনস্টিটিউশন বাই ইটসেলফ ইন্টারনাল গ্রোথ হয়নি। এবং এই ইন্টারনাল গ্রোথটা এই কারণে হয়নি, কারণ অনেক জিনিসের ধারাবাহিকতা রাখা যায় নাই। যেমন ধরুন 2008 সালে যখন এই ডায়ালগের ধারাবাহিকতা আসলো, যে মানে সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া কি পরিবর্তন করতে হবে, কিভাবে ইলেকশন করতে হবে, নানান বিষয়ে, সেই ধারাবাহিকতা কিন্তু রকিব সাহেবের সময় থাকলো না। থাকার কারণে ওই ইলেকশন কমিশন টোটালি
বিচ্ছিন্ন হয়ে গেল এবং তাদের উপরে এক ধরনের অ্যাকুজিশন আসলো যে তারা সরকারের কথায় চলছে কি চলছে না আই ডোন্ট নো, কিন্তু যেহেতু তাদের সাথে পলিটিক্যাল পার্টি, সিভিল সোসাইটি, জনগণ, ডোনার, এমনকি আপনি জানেন এসিএমবি প্রজেক্ট উঠে গেছিল, তুলে ফেলেছিল 2013 সালে, 2015 সালে 16 সালের দিকে। সো একটা বিচ্ছিন্ন হয়ে গেছিল কিন্তু ইলেকশন কমিশন। সেইখান থেকে এই কমিশন আবার ট্র্যাক আনার চেষ্টা করছে যে তাদের আইডিয়াগুলো শেয়ার করা, যে কি করব। যদিও মোটা দাগে কথাবার্তা হয়েছে, তো আশা করি যে এটা একটা ভালো ট্রেন্ড এবং এটা হয়তো আগামীতে তারা আপনাদের সাথে মিডিয়ার সাথে কথা বলার কথা, তখন হয়তো তারা একটা স্ট্রাকচার, আর একটু ব্যাপ্ত স্ট্রাকচার দিবে যার উপরে কথাবার্তা হতে পারে। এখন তো ধরেন অ্যাবস্ট্রাক্ট কথাবার্তা হয়েছে, এটা দরকার, এটা করুন, এটা করুন, কিন্তু করুন কিভাবে করবেন সেই ধরনের সাজেশনগুলো আসেনি। তো সেটা হয়তো পরবর্তী পর্যায়ে আসবে। তো আমি মনে করি যে এটা একটা গুড স্টেপ, ভালো স্টেপ। এখন কথা হলো যে এই স্টেপ নিয়ে ওনারা কতখানি কার্যকর হবেন সেটা আমাদের দেখতে হবে, সময় লাগবে। ওদিকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তরফে বলা হয়েছে যে যদি সংখ্যালঘু নির্যাতনকারীকে মনোনয়ন দেওয়া হয় তাহলে তারা ভোট বর্জন করবেন। এটা এখন এটা তো এটা পলিটিক্যাল পার্টিকে বলেছে, এটা তো একটা জেনুইন কথা। কারণ একজন যদি তার বিরুদ্ধে এই ধরনের অপবাদ থেকে থাকে যে সে কমিউনাল এবং কমিউনাল ফিলিং ছড়াইয়াছে বা কমিউনাল কাণ্ড কারখানা সে করেছে, অতীত তার রেকর্ড আছে, তার বিরুদ্ধে হয়তো ওই ধরনের মামলা থাকতে পারে বা তার বিরুদ্ধে ওই ধরনের অ্যাকুজিশন থাকতে পারে, চার্জশিট থাকতে পারে। এই ধরনের লোককে তো আমি মনে করি যে না দেওয়াই ভালো। কিন্তু আমাদের যে আইনগুলোর মধ্যে আছে সেগুলো যদি এভাবে আনা যায়, কেউ যদি চার্জশিটেড হয়ে থাকে এবং সে যদি কমিউনাল নির্বাচনী আইনে কি কিছু আছে না, কমিউনাল ভায়োলেন্সের ব্যাপারে ওটার মধ্যে কোনো কিছু নাই। ওখানে বলা হচ্ছে যদি সে আপনার 2 বছরের উপরে তার পানিশমেন্ট হয়ে থাকে, তাহলে ওখানে যেটা বলা আছে আচরণবিধিতে যে আপনি ধর্মকে ব্যবহার করতে পারবেন না। কিন্তু কে কমিউনাল না, এটা পলিটিক্যাল পার্টি ভালো করে জানবে এবং পলিটিক্যাল পার্টি ডিসাইড করতে হবে যে এদেরকে নমিনেশন দেওয়া হবে না। এবং শুধু তাই নয়, এটা তো একটা দিক, এটা তো বড় একটা সেন্সিটিভ ইস্যু, কিন্তু সেখানে আরো বিষয়গুলো আছে। সেই বিষয়গুলো যেমন আমরা একটা 3 বছরের একটা মনিটরিং করেছিলাম যে কোনো পলিটিক্যাল পার্টির সাথে থাকতে হলে 3 বছর তাকে ওই পলিটিক্যাল পার্টির সাথে থাকতে হবে, এটা উঠিয়ে নিয়েছে। এখন এটার ফলে যেটা হবে, ওই যে মনোনয়ন বাণিজ্যের কথা, যে রাতারাতি একজনের সাথে মনোনয়ন নিয়ে গেল বড় পার্টির থেকে, এবং বড় দলে কিন্তু আলামত দেখা যাচ্ছে এরকমই আবার হতে যাচ্ছে। তো এরকমই যদি হতে যায় তাহলে আপনি যেই প্রার্থীরা পরীক্ষিত পলিটিশিয়ান, যারা তৃণমূলে যাদের প্রচুর সাপোর্ট আছে, সেই ধরনের লোকগুলোকে আপনি সামনে আনতে পারছেন না। আরেকটি আছে যেটা আমি শুনছি, আমি জানি না, এটা খুব ভালো কাজ হবে না। সেটা হচ্ছে একটা 3 বছরের মনিটরিং ছিল সরকারি কর্মচারীদের। আপনি রিটায়ারমেন্টের পরে 3 বছর আপনি নমিনেশন আপনাকে দেওয়া হবে না। এটা এখন শুনছি অনেক জায়গায়, আমি কানাঘোষা শুনতেছি যে এটা চাপ দিচ্ছে যে উঠানো। এটা উঠালে আরেকটা কাণ্ড হবে, কারণ অলরেডি আমাদের ব্যুরোক্রেসি ইজ পলিটিসাইজড। এই কারণে যে অতীতে আমরা দেখেছি যে ব্যুরোক্রেসিতে রিভোল্ট হচ্ছে, এটা হচ্ছে, তাদেরকে বিভিন্ন দল তাদেরকে নমিনেশন দিচ্ছে। এই প্রসঙ্গে আমার একটা মনে পড়লো, এখন আমি যেটা বলতে পারি, কারণ উনি এখন রাষ্ট্রপতি নেই, প্রণব মুখার্জির সাথে, ওনার সাথে যখন আমার দেখা হলো, আমার রিসার্চ নিয়ে কথা বললাম, উনি প্রসঙ্গ টানছিলেন উপমহাদেশের রাজনীতি এবং পলিটিক্যাল পার্টির রেসপন্সিবিলিটি। তো উনি বলতেছিলেন যে পাকিস্তান নিয়ে কথা উঠলো, আমরা একসাথে যাত্রা শুরু করেছিলাম লিয়াকত আলীর মৃত্যুর পরে পাকিস্তানের যে অবস্থা ডেমোক্রেসির, তখন উনি বললেন যে ওরা সবচেয়ে বড় ভুল করেছে আমলাদেরকে রাজনীতিতে নিয়ে আসে, এবং ওইটাই অ্যাসপাইরেশন বাড়িয়ে দিয়েছে। যেই কারণে আপনার যে মিলিটারি কুশ যখনই হয় তখন পাকিস্তানের আমলারা তাদেরকে খুব সাপোর্ট করে। উনি বললেন যে ইন্ডিয়াতে নেহরুর সময় থেকে একটা ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং যে কখনো এই আমলাদেরকে সরাসরি নমিনেশন দেওয়া হবে না,
যদি কেউ পলিটিক্স করতে চায় তাকে বেশ কিছুদিন রাজনীতির দলের সাথে থাকতে হবে, তৃণমূল থেকে আস্তে আস্তে তাকে আসতে হবে। কিন্তু উনি বললেন ওনার কথা যে যদি কাউকে ওরকম সরাসরি দেওয়া হয় তাহলে ওদের ভিতরে তো একটা জাগবে আর কি, যে আমি এখন এই দলের সাথে যোগাযোগ রাখি, ওই দলের সাথে যোগাযোগ রাখি, সরকারি দলের সাথে কাজ করি এবং পরবর্তী পর্যায়ে আমি নমিনেশন পাবো। উনি ছোট্ট করে একটা বললেন, দু একটা যে হয়নি এমন না। তাতে আমি বুঝলাম যে উনি তো ওই যে একজন আর্মি চিফকে যে বিজেপি সরাসরি নমিনেশন দিয়েছে ওটার কথা তো বলছিলেন। তো উনি বললেন যে এটা একটা ইন্ডিয়াতে অল পলিটিক্যাল পার্টি তারা পলিটিশিয়ানদের মধ্যেই, মানে পলিটিক্যাল পার্টির ভিতরে সবকিছু রাখতে চায়। এবং আপনি যদি বিশ্লেষণ করে দেখেন ওনার কথা কত সঠিক, আপনি লোকসভাতে কিন্তু এ ধরনের লোক পাবেন না। বিজনেসম্যান খুব কম, হয়তো বিজনেস করে, পলিটিশিয়ানরা বিজনেস না করে খাবে কোথায়, কিন্তু ওই রকম ওই যে ডাক সাইটে বিজনেসম্যান হঠাৎ করে সে আসে নমিনেশন নিয়ে চলে গেল, বা বড় একজন আমলা বা বড় একজন সামরিক কর্মকর্তা কালকে সে রিটায়ার করছে আজকে সে লোকসভাতে আসছে, এরকম খুব দৃষ্টান্ত খুবই কম। তো আমাদের এখানে ব্যাপারটা হলো যে এতে হয় কি আপনার একটা অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে একটা শৃঙ্খলা সমস্যা হয়। অলরেডি কিন্তু আমরা সমস্যা ফেস করছি, রাজনীতি করতে হলে ঠিক আছে, হোয়াই নট, ইজ ওপেন, কিন্তু একটা সময় নিতে হবে তো। হ্যাঁ, আপনি আজকে রিটায়ার করলেন, কালকে আপনি নমিনেশন নিয়ে নেবেন, এবং এটা থেকে তো রাজনৈতিক দলের ভিতরে খুব রিজেন্টমেন্ট হয়। কারণ যারা ধরেন এত বছর থেকে রাজনীতি করছে তারা তো একটা নমিনেশনের জন্য রাজনীতি করছে, একটা নমিনেশন নেবে, একটা এমপি হবে ন্যূনতম পক্ষে, আপনি কিন্তু তার জায়গাটাকে সিল করে দিচ্ছেন। তো এই জন্য আমরা দলের মধ্যে দেখি বিদ্রোহী প্রার্থী হয়ে গেছে, ও অমুকের বিরুদ্ধে কাজ করছে, অমুকে হেরে যাচ্ছে। রাজনীতিকে যদি আপনি পরিশীলিত করতে চান, প্রত্যেক পলিটিক্যাল পার্টিকে নিজেদের করে কিন্তু করতে হবে, বাইরে থেকে কেউ করতে পারবে না, এটা ফোর্স করে এটা হবে না, এটা পলিটিক্যাল পার্টির ভিতরেই তাদের এই রিয়েলাইজেশন করে এটা করতে হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, শুভরাত্রি। একা হয়ে গেলে বাবা, নিজের দিকে খেয়াল রেখো। তুমি নিজের দিকে খেয়াল রেখো, মেয়েটাও বিদেশ চলে গেল। আঙ্কেল, নিজের দিকে খেয়াল রাখবেন। হ্যালো, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। থাকুন নির্ভয়, আছে হৃদরোগের বিশ্বমানের চিকিৎসা সেবা। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। কাঁদছিস কেন পাগলি? আমি তো ভালো হয়ে গেছি। কাঁদবো না, তুমি একা একটা মানুষ। একা কোথায়? ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতাল আছে আমার পাশে, ওরা আমার হৃদয়ের বন্ধু। যখন আপনার পাশে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, তখন আপনি আর একা নন। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। থাকুন নির্ভয়, আছে হৃদরোগের বিশ্বমানের চিকিৎসা সেবা। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল।